দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আমরা ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নেতাজি নামটা শুনলেই বুকের ভেতর ছলাৎ ছলাৎ করে, কারণ তার সেই অদম্য জেদ, তার সেই তেজোদীপ্ত বাণী এবং তার ঐকান্তিক প্রয়াস, যদিও আরো অনেক বিপ্লবী তাদের সহযোগিতা ছিল, তবু তিনি নায়ক ছিলেন, কারণ তিনি নেতাজি। তার সেই অদম্য জেদে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। এই নেতাজি তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। লখনৌর ফৈজাবাদে 1922 সালের 13ই মার্চ এক জ্যোতিষ্কের জন্ম হয়, যিনি পরবর্তীকালে কলকাতায় বেড়ে ওঠা যান এবং তিনি পরবর্তীকালে এই নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করেন। তার নাম হচ্ছে সুনীল কুমার ব্যানার্জি। পরবর্তীকালে এই সুনীল কুমার ব্যানার্জি নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং রাসবিহারী বসুর সহযোগিতায় 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করেন এবং যোগদানের পর তার 2 বছর আর 4 বছর একদম কঠোর সংঘর্ষ, যুদ্ধ এইসবের মধ্যে থাকার পর 2 বছর দিল্লির লালকেল্লায় তিনি ব্রিটিশদের নৃশংস অত্যাচার সহ্য করেন। পরবর্তীকালে তিনি 1947 সালে স্বাধীনতার পর মুক্তি পান এবং 2008 সালের 8ই মে পরলোক গমন করেন। এই যে সুনীল কুমার ব্যানার্জির নিরলস প্রয়াস, এই সুনীল কুমার ব্যানার্জির নিরলস প্রয়াস, তার এক চিত্র আমরা পেতে পারি বা পেতে চলেছি ধানসিঁড়ি যে প্রকাশনা সংস্থা, সেই ধানসিঁড়ির কথামুখ সন্মাত্রানন্দ, যেটা সম্পাদনা করেছেন ডক্টর কৃষ্ণা রায়, সহযোগী সম্পাদনা শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। এই শুভেন্দু বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নন, এই বিপ্লবী, দেশপ্রেমিক বিপ্লবী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সেনানী এই সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় পুত্র। সঙ্গে রয়েছেন আমার সাথে এই মুহূর্তে, কথা বলে নেব তার সাথে। শুভেন্দু বাবু, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাদের এই সবসময় আপনাদের সঙ্গে পাই এত আনন্দের। আচ্ছা, ধানসিঁড়ি প্রকাশনা সংস্থা আজকে যে একটি বই প্রকাশ করতে চলেছে, সুনীল কুমার সমরাঙ্গন, মূলত এখানে কি কি থাকতে চলেছে এবং আমরা কি নতুন পেতে চলেছি এই বইয়ের মাধ্যমে? এই বইয়ের মাধ্যমে যা পেতে চলেছেন তা ইতিপূর্বে খুব একটা পাওয়া যায়নি, মাত্র 2-1 জনের লেখাতেই। কারণ নেতাজিকে নিয়ে, আইনের যুদ্ধকে নিয়ে অনেক বই হয়েছে, অনেক কিছু এগিয়েছে, কিন্তু সে রাজনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, ইতিহাসবিদদের দিক থেকে, কিন্তু একজন সেনানী, শুধু সেনানী নন, তিনি আইএনএস সিক্রেট সার্ভিসের একজন লেফটেন্যান্ট, নেতাজির নিজের হাতে নিয়োগ করা। এরকম কোন সৈনিকের নিজের ভয়ঙ্কর এই যুদ্ধের বর্ণনা খুব দুষ্কর পাওয়া। আমি শুনেছি 2-1 জনের আছে। আর এই বইটি অনেক দিন ধরে আটকে ছিল। একবার 2008-এ প্রকাশ করেছিলাম, তার আগে যখন বাবার ডায়েরি রূপে ছিল, সেখান থেকে যখন একটা বইয়ের আকারে আসে, তখন পীযূষ বসু, আপনারা জানবেন, আগে সিনেমা করেন, যিনি রাসবিহারী বসুকে নিয়ে
সব্যসাচী করেছিল, তিনি এই বইটা থেকে স্ক্রিপ্ট বানিয়ে এটাকে সিনেমায় রূপান্তরিত করার চিন্তা ভাবনা করেছিলেন। দুঃখের বিষয় সেই অবস্থাটা মাঝখানেই তিনি পরলোক গমন করেন। তো বইটা অনেকদিন কিছু হয়নি। এই গত বছর থেকে আমাদের সামনেই রয়েছেন ডক্টর কৃষ্ণা রায়ের সহযোগিতা ছাড়া এটা এতখানি এগোতে কিছুতেই পারতাম না। আর সন্ন্যাসানন্দের নিজের উদ্যোগ আছে এর পিছনে, শুভ বন্দ্যোপাধ্যায় আছেন এখানে ধানসিঁড়ির প্রকাশক, এদের সকলের সহযোগিতা ছাড়া এটা সামনে আসছে না। আমি এইটুকু নিজের বাবা বলে বলছি না, এই বইটার যে যা বর্ণনা যা কিছু আছে, যে পড়বেন এটি খুব সাধারণ জিনিস নয়। শুভেন্দুবাবু, আমরা স্বাধীনতার ৭৯তম বর্ষে পদার্পণ করেছি। আপনার বাবা অর্থাৎ শ্রদ্ধেয় সুনীল কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি নেতাজির নিজের হাতে নিয়োগ করান ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সিক্রেট সার্ভিসের সদস্য ছিলেন। তার মুখনিসৃত যেসব বর্ণনা সেটাই পুস্তক আকারে আজ প্রকাশিত হতে চলেছে। হাতে লেখা ডায়েরির অংশ, কোথাও কি মনে হয় যে এখনো পর্যন্ত নেতাজির যে অন্তর্ধান রহস্য উন্মোচিত হলো না, এটা ঐচ্ছিক না অনিচ্ছাকৃত? এটা অবশ্যই ইচ্ছাকৃত, কারণ আমি শুধু এটা নয়, আমি আপনারা জানেন মনোজ মুখার্জির যে লাস্ট নেতাজি অন্তর্ধানের কমিশন হয়, সেটাতে আমি, বাবা তখন যেতে পারতেন না, 2007-8 সালে শরীর খারাপ ছিল যথেষ্ট, আমি নিজে মনোজবাবুর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছি অফিসে। তিনি তো স্পষ্ট বললেন আমার কাজটাই এটা যে তাইওগুতে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি সেটা প্রমাণ করা। তারপরে অনেক রকমের অল্টারনেটিভ থিওরি আছে। এবারে আমার পক্ষে 100% শিওর সেটা তো বলা যাবে না, কিন্তু তার কাছে যেটা শুনেছি, এবং শরৎচন্দ্র বসুর ছোট মেয়ে গীতা রায় যিনি লিখেছিলেন, তার কাছে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তিনি ব্যক্তিগতভাবে আমায় জানিয়েছেন যে এটা কোনো কথাই নয়। 45-এর পর কত চিঠি এসছে কাকাবাবুর, যেগুলো আমি নিজে খুলেছি বাবাকে দেওয়ার জন্য। মানে কি আমরা ধরে নিতে পারি যে গুমনামি বাবা সত্যি? ধরেই নিতে পারি, কারণ ব্যক্তিগত তো ভাবে আমি তো সবটাই আপনারই মতো বিভিন্ন জায়গায় পড়া, টিভি চ্যানেলে শোনা, কিন্তু যেটা আমি এই দুজনের নাম করলাম তাদেরটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমাকে মুখার্জি কমিশনের মনোজ মুখার্জির টেবিলে দেখাচ্ছেন যে এখানে যে ফাইলগুলো আছে এগুলো খুললে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে, যার ভিতরে যা লেখা আছে, যা গোপন আছে, ক্লাসিফাইড হিসেবে লেখা আছে। এটা তো কোনো সন্দেহের জায়গা রাখে না। এই দুটো জায়গায় আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেখানে আমি সঠিকভাবে বিশ্বাস করতে পারি যে ওটা একটা ফার্স, মিথ্যে কথা। স্বাধীনতার ৭৯তম বর্ষে দাঁড়িয়ে আমরা কি সঠিক অর্থে স্বাধীন হয়েছি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে বা চরিত্রগত মননে? আপনার কি মনে হয় শুভেন্দুবাবু? না, একদম হয়নি এমনও যেমন বলা যায় না, আবার যেটা এক্সপেক্টেড ছিল, যেমন ভাবনা করেছিলেন নেতাজি নিজে, তা তো হয়ইনি। নেতাজি নিজের হাতে একটা রাষ্ট্র গঠন করেছেন, প্রথম নিজের হাতে একটা স্বাধীন স্বরাজ, যেটাকে আমরা আন্দামান আর নিকোবর হিসেবে জানি, ভারতের বিজিত, জাপানদের হাত থেকে বিজিত, কিন্তু ভারতের পাওয়া প্রথম ভূখণ্ড। এবং তার অত বড় সিঙ্গাপুরে আইএনএ ব্যাংক, তার সমস্ত ব্যবস্থা হয়ে যাওয়ার পর কিছু মানুষের বিশ্বাসঘাতকতার জন্য সেটা আর এগোতে পারলো না। এবং সেই বিশ্বাসঘাতকতার বিষটা তো চলছেই, ফলে এটা পুরোপুরি হয়েছে বলা যায় না। আমার বাবা বলতেন না এক তস্করের হাত থেকে আর এক ধরনের তস্করের হাতে পড়লাম গিয়ে, বাবা নিজেই বলতেন। আপনি বলছেন যে এক তস্করের হাত থেকে গিয়ে আরেক তস্করের হাতে পড়লাম, এটা উনি বলতেন কারণ ওনার স্যাটিসফ্যাকশন আসেনি তখন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ তো ইসরোর মারফতে মহাকাশে যান কেন মানুষও পাঠাচ্ছে। শুধু তাই নয়, সমস্ত ক্ষেত্রে বিশ্বের দরবারে ভারত আজকের দিনে একটা উদীয়মান নাম, যেটা অতীতের স্বপ্ন ছিল, আজকে অনেকাংশে সেটা পূর্ণ হতে চলেছে।
কিন্তু যেটা আমাদের পিছুটান সেটা হচ্ছে রাজনৈতিক সংকীর্ণতা। তো এই রাজনৈতিক সংকীর্ণতা কি সেই স্বাধীনতা চেয়েছিলেন যারা তাদের জীবন বলিদান দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য? একেবারেই নয়। বইটা পড়লে জানতে পারবেন নেতাজি খুব চিন্তা করে ওর বাহিনীতে ধর্ম এবং ভাষা ভিত্তিক যত কিছু বিভাজন ভারতে ছিল আছে সেগুলোকে খুব সুন্দরভাবে রেখেছিলেন, যাতে উনি জানতেন যে এরকম একটা রাষ্ট্র যেখানে এত ভাষা, এত ধর্ম, এত জাতি, এত রকমের বিশ্বাস, সেইগুলোকে এক জায়গায় এনে একটা রাষ্ট্রকে ধরে রাখাটা অত সহজ নয়। এবং উনি কিন্তু সেই রাষ্ট্রটা আজকের রাষ্ট্র বলছেন না। আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশে কোনো দিন, ইনফ্যাক্ট সিংহলে বোধহয় ছিল, পুরোটা নিয়ে ভাবছিলেন, অখণ্ড ভারতের চিন্তা করছিলেন, তার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এবং ওনার এই সেনাবাহিনীকে এমনভাবে ট্রেন করেছিলেন যে এই সেনাবাহিনী স্বাধীনতার পর স্বাধীন ভারতের সেনাবাহিনী হিসেবে উঠে আসবে এবং সেখানে এই ভাগাভাগিগুলো থাকবে না। সামাজিকভাবে সেটাকে কিভাবে সরিয়ে রাখতে হবে সেই চিন্তা উনি অনেক আগে করে রেখেছিলেন। উনি একজন সমন্বয়ক নন, উনি তার থেকে অনেক ওপরে। তার একটা আধ্যাত্মিক পরিচয় যেটা আমরা এখনো বুঝতে পারি না, বাবার কাছে অনেকটা শুনেছি এবং আপনারা পড়েও দেখেছেন। আপনি যদি কটকে তার বাড়িতে যান দেখতেই পাবেন সেখানে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির ভক্ত, তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তার এই এই কর্মযোগের রাস্তা সে তো আর কোনো সাধারণ রাজনৈতিক নেতার নয়। তিনি বলেছিলেন স্বাধীনতার পর যার যার আছে প্রথমেই ডেমোক্রেসি হবে না, প্রথমে কিছুদিন তাকে আন্ডার মিলিটারি রুল থাকতে হবে, তারপর সেটা যখন হ্যান্ড ওভার হয়ে যাবে ঠিক ঠিক জায়গায়। উনি যখন সিমলার কথা বলেছিলেন যে আমি যখন পাহাড়ে চলে যাব, বাকি জীবনটা আমি শান্তিতে কাটাতে চাই। এমন একটা দিনে, এই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাককালে, এমন একজন মানুষের, যিনি ঈশ্বর প্রেরিত মানুষই বলা যেতে পারে সেই অর্থে, এমন একজন মানুষের শুধু 23শে জানুয়ারি আর 15ই আগস্টই পালন করা হয়, অথচ না টাকার চিহ্নে বলুন, না কোনো আইন আদালতের ক্ষেত্রে বলুন, যেখানে তাকে সেই পরিমাণ তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় কিনা সন্দেহ আছে। কি বলবেন? আপনার কাছে যদি 10 টাকার একটা নোট না থাকে, আমি চাইলেও কি আপনি দিতে পারবেন? সম্মান যার নেই সে আরেকজনকে সম্মান করবে কি করে? যার ভিতরে গলত আছে বলে সে জানে, সে আরেকজন শুদ্ধ সত্য মানুষকে সম্মান দিতে পারবে? এটা কি তৎকালীন সরকারকে বলছেন, কি চিরাচরিত প্রচলিত যে সরকার এখনো চলছে, মানে সেই পরম্পরা? তৎকাল থেকে পরম্পরায় ক্রমশ তো নিচেই নামছে, উপরের দিকে তাকাবার কোনো, যে স্বপ্নটা উনি দেখেছিলেন ওপর দিকে ওঠার, কারণ আপনি ওনার লেখা বলুন বা রবীন্দ্রনাথের লেখা দেখলেও বুঝতে পারবেন তখনও তো এটা খুব মানে কি বলবো, সুবিধাবাদীদের আচরণ ছিল এই স্বাধীনতা সংগ্রামের বেশিরভাগ দায়ী। আর যারা জেনুইনলি চাইছিলেন, জেনুইনলি চেষ্টা করছিলেন নিজের হাতে মুঠোয় নিয়ে আসার, যে একমাত্র এই ব্যক্তি ছাড়া আমি সেকেন্ড কাউকে তেমন ভাবে রেখে না, অবশ্যই কাউকে ছোট করতে পারি না, কিন্তু যিনি এটা অ্যাকশনে পরিণত করলেন এবং এই পর্যায়ে পরিণত করলেন যে আপনি লক্ষ্য করলে ইতিহাসে দেখবেন ভারতের পরপরই সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশ স্বাধীন হয়েছে। যদিও এটা তর্ক সাপেক্ষ ব্যাপার, তখন উনি যেতে গিয়েছিলেন অনেক জায়গায়, ইন্দোনেশিয়া থেকে আরম্ভ করে আমাদের ভিয়েতনামেও গিয়েছিলেন, সবই কিন্তু স্বাধীন হলো। এবং ওনার সেই স্ট্র্যাটেজি দেখে, যার নিজের কোনো মিলিটারি অভিজ্ঞতা নেই, জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো বলেছিলেন যেটা কি করে সম্ভব, এর তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ইনি এইরকম সমর কুশল কি করে হন যা আমরা এত বছর যুদ্ধ করা জাত হিসেবেও ভাবতে পারছি না। তো আমরা এইরকম রত্নপ্রিয় যদি হারাতে পারি, আমি জানি না, আমি হতাশ হই। আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? সবাইকে বলবো যে জানা প্রয়োজন, এই বইটি তো খানিকটা আপনাকে জানাবে। এছাড়াও নেতাজি সম্বন্ধে নানান রকম বর্ণনায় নানান বই আছে, অথেন্টিক বইগুলো ঘাঁটুন, জানুন। শুধু মানে ম্যাজিকের নাম নয়, শুধু একটা থ্রিলার নয় নেতাজির আর গুমনামি বাবার নানান রকম গল্প, রিয়েলি জানুন মানুষটার ভিতরটা কেমন ছিল। তো তবে আজকে ভারতকে যা হওয়া উচিত সেটা বোঝা যাবে। অর্থাৎ
গদ্দালিকা প্রবাহে গা না ভাসিয়ে সঠিকভাবে জানে যে সেই মানুষটা অর্থাৎ নেতাজির কি উদ্দেশ্য, কি আদর্শ এবং কি অভিমুখ ছিল, তবেই কিন্তু তখনকার যে স্বপ্নের ভারত সেটাকে সঠিকভাবে জানতে পারবেন এবং তাকে অন্তত সঠিকভাবে জানতে পারবেন। এবং যেটা অত্যন্ত আক্ষেপের সাথে জানাচ্ছেন শুভেন্দুবাবু, যে প্রাপ্য সম্মানটা অন্তত তার পাওয়া উচিত, কারণ তিনি না থাকলে বোধহয় আজকে আমরা দাঁড়িয়ে এখানে এইভাবে এই সাক্ষাৎকারও করতে পারতাম না। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।